আমার নাম নুরেদা। আমি ২২ বছরের তরুণী ছিলাম। প্রত্যেকদিন রাত হতেই আমার স্বামী আমার আপুর ঘরের ভিতরে ঢুকে যেত। এমনকি আমি যখনই তার কাছে যেতাম তখনই সে কিছু না কিছু বাহানা করে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। একজন ফকির বাবার কথা শুনে আজ আমাদের ২ বোনের জীবনটাই নষ্ট হয়ে গেছে। জানি না এমন কী কারণ ছিল যার জন্য আমার বর প্রত্যেকদিন রাত হতেই আমাকে ছেড়ে দিয়ে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। কিন্তু একদিন আমি যখন এর সত্যিটা জানার জন্য আমার আপুর বিছানার তলায় লুকিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পরে আমার বর যখন আপুর ঘরের ভিতরে ঢোকে, তারপরে তাদের দুজনের সত্যিটা নিজের চোখে দেখে তো আমার আত্মা যেন কেঁপে উঠেছিল। আমার আব্বু ও আম্মু রেজাউল নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। বিয়ের পরে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম বরের অনেক ভালোবাসা পাবো। কিন্তু প্রত্যেকদিন রাত হতেই আমার বর আমার আপুর ঘরের ভেতরে চলে যেত। জানি না সে আমার আপুর ঘরের ভেতরে ঢুকে না জানি কী করত। আমার আপুর বয়স তখন ২৪ বছর। আসলে আমার আপুর সরকারি চাকরি করার খুব ইচ্ছে ছিল। তাই সে আমার আব্বুকে বলেছিল সে চাকরি না পেলে বিয়ে করবে না। তাই আমার আব্বুও জোর করে তার বিয়ে দিতে পারেনি। তাই আব্বু আমার বিয়েটা দিয়েছিল। আসলে আমি বয়সে আপুর চাইতে ছোট হলেও আমার শরীর স্বাস্থ্য দেখে কিন্তু আপুর চাইতে অনেক বড় মনে হতো। লোকে বুঝতেই পারতো না যে আমি আপুর চাইতে বয়সে ছোট ছিলাম। কিন্তু আমার আপু তো ভীষণ তরুণী ছিল। সে নিজের ফিটনেস বজায় রাখার জন্য এবং তাকে দেখে তো মনেই হতো না যে তার বয়স ২৪ বছর। তাকে দেখে তো ১৭ থেকে ১৮ বছরের তরুণী মনে হতো এবং সে ভীষণ সুন্দরীও ছিল। কিন্তু আমার শরীর স্বাস্থ্য দেখে বাবা-মা বাধ্য হয়ে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিল। কারণ আমি একটু স্বাস্থ্যবতী ছিলাম এবং আমাকে দেখে মনে হতো হয়তোবা আমার বয়স ২৬ থেকে ২৭ বছর। তারপর আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলাম, তখন ফুলশয্যার রাতে বর আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল এবং তার ভালোবাসা পেয়ে আমার মনে এটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের ২ দিন পরে বর নিজে থেকেই আমাকে আমার আব্বুর বাড়িতে নিয়ে গেছিল এবং সেখানে আমি বরের সঙ্গে ৩ দিন ছিলাম। সেদিন যখন মায়ের বাড়িতে বরের সঙ্গে আমার ১ম রাত ছিল, তখন ঘুমোতে যাওয়ার আগেই বর বলল তার নাকি ঘুম আসছে না। তাই সে একটু বারান্দা ঘরে বসে থাকতে চায়। আমি তখন বরকে বলেছিলাম, "ঠিক আছে, তুমি বাইরে সময় কাটাও। আমি শুয়ে পড়ছি।" তারপর আধ ঘন্টা পরে মনে হলো বাইরের বারান্দা ঘর থেকে যেন হাসির শব্দ আসছে। হাসির শব্দ পেয়ে আমি যখন নিজের ঘর থেকে উঠে বাইরের ঘরে গেলাম, তখন প্রথমেই আমার ঘড়ির দিকে নজর গেল। ঘড়িতে তখন রাত্রি ১টা বাজছিল। তারপর আমি যখন বারান্দা ঘরে গেলাম তখন দেখলাম আমার বর আপুর সঙ্গে বসে ইয়ার্কি করছিল এবং দুজনের হাতেই কিন্তু কফির কাপ ছিল। ওই সময় কিন্তু বর আমার আপুকে যে কথাগুলো বলেছিল সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম এবং আমি জানতাম বরও ওই কথাগুলো ইয়ার্কির ছলেই আমার আপুকে বলেছিল। আসলে বর তখন আপুকে বলছিল, "রেহানা, আমি যদি বিয়ের আগেই তোমাকে দেখতাম তাহলে কিন্তু বিয়েটাও তোমাকেই করতাম।" এবং এই ধরনের কথা বলে আমার আপু ও আমার বর দুজনেই খুব হাসি ঠাট্টা করছিল। ওই সময় আমার আপু বরকে বলেছিল, "তোমার মতো একজন সুদর্শন পুরুষ পেলে তো আমিও অনেক আগেই বিয়ে করে নিতাম।" তাদের কথা শুনে তো আমিও খুব হেসেছিলাম এবং তাদের আড্ডায় যোগদান দিয়েছিলাম। এইভাবেই তো আমার বেশ ভালোই দিন কাটছিল। আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসতো। এমনকি সে আমাকে প্রায় দিন আমার বাবার বাড়ি নিয়ে যেত আমার বাবা-মায়ের সঙ্গে ও আপুর সঙ্গে দেখা করানোর জন্য। আমি তখন ভাবতাম যে আমার বর কত ভালো, সে আমার অনুভূতি কতটা বোঝে। কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে, তখন কিন্তু তার একটু আলগা মনে হয় এবং প্রায় দিন ইচ্ছে হয় বাবা-মায়ের বাড়ি যেতে এবং এই জিনিসটা আমার বর বুঝতো এবং আমার বরের আমার প্রতি এত যত্ন দেখে আমি ভীষণ খুশি হতাম। তারপর আমাদের বিয়ের ১০ দিন পরে যখন বিয়ের অ্যালবাম আমার বরের হাতে দিয়ে যায়, তখন সে খুব খুশি হয়ে বিয়ের অ্যালবামটা হাতে নিয়ে আমাকে না দেখিয়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকে পড়ে এবং ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। তারপর আমি যখন কিছুক্ষণ
দরজায় বাড়ি দিয়ে বরকে বললাম, আরে তুমি কি একাই অ্যালবামটা দেখবে, নাকি আমাকেও একটুখানি দেখতে দিবে? তারপর বর 5 মিনিট পরে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল, নুরেদা, এই অ্যালবামটা আমরা যদি তোমার বাবার বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখি তাহলে কেমন হবে? বরের এই আইডিয়া শুনে আমি তো খুব খুশি হয়েছিলাম। তারপর আমিও বাবার বাড়ি যেতে রাজি হয়েছিলাম। তারপর সেদিন সন্ধ্যায় যখন বিয়ের অ্যালবামটা নিয়ে বাবার বাড়িতে যাই, তখন আমি, আপু এবং আমার বর আমরা 3জন মিলে বিয়ের ছবিগুলো দেখেছিলাম। এদিকে আমার শ্বশুরবাড়িতে আমি, বর ও আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না। আমার বর তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তাই আমার শ্বশুর কিন্তু আমার বরকে যতটা ভালোবাসতো আমাকেও ঠিক ততটাই ভালোবাসতো, এবং আমি আমার শ্বশুরের মতো এত ভালো মানুষকে নিজের বাবার মতো করে পেয়ে জীবনে খুবই খুশি ছিলাম। তারপর শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ থাকার পরে আমার বর বলল সে নাকি আমাকে আবার আমার বাবার বাড়িতে নিয়ে যাবে, এবং সে নিজেও নাকি সেখানে 2-3 দিন থাকবে। এই কথাটা শুনে তো আমি খুব খুশি ছিলাম যে আমার বর আমার সঙ্গে আমার বাবার বাড়িতে 2-3 দিন থাকবে। তারপর বাবার বাড়ি গিয়ে আমরা 3জনে মিলে সারাদিন কিন্তু খুব আড্ডা দিতাম। আমরা 3জন বলতে আমি, বর ও আপু। তারপর সেদিন আমার আপু যখন নিজের মুখে আমার বরকে বলেছিল যে আমাদের বাড়ির পাশে যে দরগাহটা আছে সেই দরগাহতে একটা ফকির বাবা আছেন, এবং উনার সব কথা কিন্তু সত্যি হয়, এবং আমার আপু তো ওই ফকির বাবার অন্ধ ভক্ত ছিল। ওই ফকির বাবা যা বলতো আমার আপু কিন্তু উনার সব কথা বিশ্বাস করত। আসলে আমার আপু পড়াশোনায় ভীষণ ভালো ছিল, এবং সে ভবিষ্যতে চাকরি পাওয়ার যোগ্য কিনা সেটা জানার জন্য প্রায় দিন কিন্তু ওই ফকির বাবার কাছে চলে যেত। আমার আপু যে ফকির বাবার অন্ধভক্ত ছিল এই কথাটা কিন্তু আমি অনেক আগেই আমার বরকে বলেছিলাম, এবং সেটা জানার পরে বর আমাকে ও আপুকে বলেছিল, তোমাদের ফকির বাবার তো অনেক নাম শুনেছি, তাই আমিও তোমাদের ওই ফকির বাবার সঙ্গে একবার দেখা করতে চাই। তারপর আমার বরের কথা অনুযায়ী সেদিন আমরা 3জনেই কিন্তু ফকির বাবার কাছে গেছিলাম। ফকির বাবার কাছে যখন আমরা 3জনে যাই, তখন বাবার কাছে মাথা পেতে বসতেই উনি আমাকে ইশারা করে বললেন, আমাকে নাকি একটা দরগাহতে গিয়ে এই মুহূর্তে এক্ষুনি একটা চাদর চাপাতে হবে। বাবার কথা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ আমরা তো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে সেখানে গেছিলাম। তাহলে ওই ফকির বাবা আমাকে একা কেন দরগাহতে চাদর চাপাতে বলেছিল? এর সত্যিটা তো আমি অনেক পরে জানতে পেরেছিলাম, এবং যখন এর সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমার ও আমার আপুর পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল। সেদিন ফকির বাবার কথা অনুযায়ী আমি যখন আমার বর ও আপুকে ফকির বাবার কাছে রেখে দিয়ে চাদর চাপিয়ে আবার তাদের কাছে ফিরে আসি, তখন কিন্তু আমার বর ও আপুর চেহারায় একটা অন্য রকম দুশ্চিন্তার ছাপ ছিল। আমরা 3জনে কিন্তু খুব হাসি খুশি হয়ে দরগাহতে এসেছিলাম। কিন্তু যখন আমরা 3জনে দরগাহ থেকে বাড়ি ফিরে যাই, তখন কিন্তু আমার বর ও আপুর মুখে কোনো হাসি ছিল না। আমি তো তাদের কাছে এটা কারণও জানতে চেয়েছিলাম যে কেন তাদের চেহারায় উদাসীনতা ভাব রয়েছে, কিন্তু তখনও আমার বর ও আপু আমাকে কোনো সত্যি কথা বলেনি, এবং সেদিনের পর থেকে কিন্তু আমার জীবনের সব কিছু পাল্টে যায়। এমনকি দরগাহ থেকে ফিরে আসার পরের দিন আমি যখন বরের সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলাম, তার পরের দিনই দেখি আবার রেহানা আপু আমার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছিল, এবং আপু বলেছিল সে নাকি আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে চায়, এবং এটা শুনে তো আমি খুব খুশি ছিলাম। কিন্তু যখন থেকে আমার আপু আমাদের বাড়িতে এসেছিল, তখন থেকেই আমার সঙ্গে কিছু না কিছু বিপদ ঘটতেই থাকতো। একদিন তো একটা টুল থেকে পড়ে গিয়ে আমার কোমরে এতটাই আঘাত লেগেছিল যে আমি রান্নাবান্না কিছুই করতে পারতাম না। ওই সময় আমার আপু কিন্তু আমার খুব খেয়াল রাখতো। কিন্তু যখন থেকে আপু আমার শ্বশুরবাড়িতে এসেছিল তখন থেকে মনে হতো যেন আমার বর ও আমার আপু, তারা দুজন মিলে আমার থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে, এবং আমার মনে হতো তারা যেন আমার থেকে লুকিয়ে দেখাও করে। এদিকে আমার কোমর ব্যথা যখন অনেকটা কমে যায়, তখন আমি আবার রান্নাঘরের কাজকর্ম করা শুরু করেছিলাম। কিন্তু আমাকে রান্নাঘরের কাজকর্ম করতে দেখে আমার আপু আমাকে খুব বকা দিয়েছিল। ও বলেছিল, আমি থাকতে তোকে কোনো কাজকর্ম করতে হবে না। তুই শুধু নিজের শরীরের খেয়াল রাখ। আমি তোকে খুব ভালোবাসি। আমি তখন আপুকে বলেছিলাম, তুমি একদম চিন্তা করো না। আমি এখন সুস্থ আছি তো।
আমি এখন কাজকর্ম করতে পারবো। আর এইভাবে শুধুই বসে থেকে আমার আর ভালো লাগছে না। এমনকি একদিন রাত্রিবেলা আমার বর যখন ঘরের ভিতরে ছিল না, তখন আমি তাকে পুরো বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছিলাম। ওই সময় কিন্তু আমার আপুকেও ঘরের ভিতরে কোত্থাও দেখতে পাইনি, এবং রাত্রিবেলা তাদের দুজনকে দেখতে না পেয়ে তো আমার মনে কিন্তু একটুখানি হলেও খটকা লেগেছিল। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে রাত্রিবেলা তারা দুজনে মিলে আমাকে কিছু না বলেই কোথায় গেছিল। তারপর পুরো বাড়ি খোঁজার পরে আমি যখন আস্তে করে ছাদের উপরে উঠি, তখন তাদের দুজনকে একসঙ্গে দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। এমনকি তাদের দুজনের মাঝের কথা শুনে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার থেকে কী লুকোচ্ছিল। আর এমনিতেও তাদের দুজনের এমন কী জরুরি কথা ছিল যার জন্য তারা ছাদের উপরে উঠেছিল। অত রাতে ছাদের উপরে তাদেরকে একসঙ্গে দেখে আমি কিন্তু অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, এবং এটা কিন্তু আশ্চর্য হওয়ারই কথা। আমি তখন চুপচাপ সিঁড়ির উপরে দরজার একটা কোণায় গিয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিলাম। আসলে তখন আমার বর আমার আপুর ঘাড় ধরে বলছিল, "রেহানা, দয়া করে তুমি আমার স্ত্রীর জীবন রক্ষা করো। সব কিছু কিন্তু তোমার হাতেই আছে। তুমি যদি ফকির বাবার এই প্রস্তাবটা না মানো, তাহলে তো দেখতেই পাচ্ছ তোমার বোনের সঙ্গে কত কিছু অঘটন ঘটছে। তুমি আমাকে এবং তোমার বোনকে আর কষ্ট দিও না। তুমি তো নিজে থেকেই বলতে যে ফকির বাবা যেটা বলে সেটাই নাকি সত্যি হয়। তাহলে ফকির বাবা আমাদের তিনজনের ব্যাপারে যেটা বলেছেন সেটা যদি সত্যি হয়ে যায়, তাহলে তুমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে?" আমার বরের কথা শুনে আপু তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিল, এবং তার কান্না দেখে আমার বর তাকে জড়িয়ে ধরেছিল, এবং আমার আপুও তখন আবেগের বশে আমার বরকে জড়িয়ে ধরেছিল। এবং আমার আপু তো বারবার একটাই কথা বলছিল যে আমি এটা করতে পারবো না। জানি না আমার আপু বারবার কি না করার কথা বলছিল। তারপর এইসব দৃশ্য দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল, এবং আমার আপু তো হাউমাউ করে কেঁদে কেটে আমার বরের সামনে মাথা নত করে বলছিল, "দুলাভাই, আমি এত বড় কাজ কিভাবে করতে পারি? ওটা তো আমার বোন। আমি যদি এটা করি তাহলে আমার বোনের কি হবে?" আমার বর তখন আপুর হাত ধরে তাকে খুব ভালোবেসে বলেছিল, "দেখো রেহানা, অন্যের ভালোর জন্য আমাদের কিন্তু অনেক সময় বলিদান দিতেই হয়।" তাদের সব কথা শোনার পরে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বর ও আমার আপু এমন কী ব্যাপারে কথা বলছিল যেটা তারা আমার থেকে লুকিয়েছিল। এমনকি আমার আপু তো আমার বরের কথা মানতে রাজিই ছিল না। ওদিকে আমার মাথায় তো কিছুই ঢুকছিল না যে আমার বর কী ব্যাপারে আমার আপুর সঙ্গে কথা বলছিল। পরের দিন সকালবেলা আমার সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছিল যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমি তো রাতের ব্যাপারে বরের সঙ্গে কোনো কিছু আলোচনা করার সুযোগও পাইনি। আসলে ওই সময় আমার বর যখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন সে আলমারি থেকে নিজের জামাটা বের করে রাখতে বলেছিল। আমি তখন বরের কথা মতো আলমারি থেকে তার জামাটা বের করতে যাই। ঠিক তখনই ওই কাঠের আলমারির একটা পাল্লা খুলতে ওই অত বড় আলমারিটা হঠাৎ করে আমার উপরে পড়ে যায়। তারপরে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এবং আমার কপালে অনেক আঘাত লেগেছিল, এবং আমি ১ সপ্তাহ কিন্তু হাসপাতালে ভর্তি ছিলাম। ১ সপ্তাহ পরে আমি যখন আমার মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে আসি, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ আমার বর ও আমার আপু, তারা দুজনে কিন্তু সম্পর্কে জড়িত ছিল। আসলে আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন পুরো বাড়িটা আমার আপু কিন্তু সামলেছিল। তারপর আমি যখন হাসপাতাল থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসি, তখন আমাকে দেখা মাত্রই আমার বর অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। সে তখন আমাকে বলে, "তুমি এখানে কি করছো?" আমি তখন বরকে অবাক হয়ে বললাম, "আমি এখানে কি করছি মানে? আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আমি ৭ দিন পরে আজ শ্বশুরবাড়িতে ফিরে এসেছি। তোমার তো আমাকে দেখে খুব খুশি হওয়া উচিত ছিল।" ওই সময় কিন্তু আমার শ্বশুরমশাইও বাড়িতেই ছিলেন। উনি তো আমাকে দেখা মাত্রই অনেক বেশি খুশি হয়ে বললেন, "বৌমা, আজ তুমি ৭ দিন পরে বাড়ি ফিরে এসেছো। আজ আমি খুব খুশি। কারণ আমার ঘরের লক্ষ্মী আমার ঘরেই আবার ফিরে এসেছে।" কিন্তু আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি,
ঠিক তখন আমার বর আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ বর তখন সবার সামনেই আমার আপুর হাত ধরে বলল, "নুরেদা, আমি তোমাকে তালাক দিয়েছি। তাই আজ থেকে তুমি এখানে নয়, তুমি তোমার বাবা-মায়ের কাছেই থাকবে এবং রেহানাকে আমি নিজের স্ত্রী করব। তাই রেহানা আমার বাড়িতেই থাকবে। শুধু তাই নয়, আমরা দুজনে কিন্তু সম্পর্ক তৈরি করে নিয়েছি।" আমি তখন হতভম্ব হয়ে বরের দিকে তাকিয়ে বললাম, "তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এইসব উল্টোপাল্টা কি কথা বলছো?" ঠিক ওই সময় আমার শ্বশুরমশাই তার ছেলের গালে একটা থাপ্পড় মেরে বললেন, "এটা কি ইয়ার্কি করার সময়? বৌমা এখনও অসুস্থ আছে, আর তুই তার সামনে এই ধরনের বেহুদ্দা কথা বলছিস? ছিঃ!" ওই সময় কিন্তু আমার আপু কেঁদেই যাচ্ছিল এবং সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আমি না পেরে আমার আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, "আপু, আমার বর যেটা বলছে সেটা কি সত্যি কথা?" আমার আপু তখন কেঁদে কেটে বলেছিল যে হ্যাঁ, এটা একদম সত্যি কথা, যে তারা দুজনে আমার অনুপস্থিতিতে সম্পর্ক তৈরি করেছিল এবং তারা বিয়েও করবে। সব কিছু শোনার পরে আমার বাবা মা তো আমার আপুর সঙ্গে সেখানেই সব সম্পর্ক শেষ করে দিয়েছিল এবং আমাকে তারা নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। সব কিছু নিজের চোখে দেখার পরে তো আমি একটা জ্যান্ত লাশের মতো হয়ে গেছিলাম। পরের দিন আমার বর যখন সমাজের 10 জন লোকের সামনে আমার আপুকে কবুল করার প্রস্তুতি নেয় এবং ওই সময় কিন্তু কাজী সাহেব ও তাদের বিয়ে কবুল করানোর জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই আমি পুলিশকে নিয়ে সেখানে হাজির হয়েছিলাম। আসলে তার আগের দিন রাতেই আমার আপু আমাদের বাড়িতে এসেছিল। যদিও বা আমার বাবা মা তাকে ঘরের ভিতরে ঢুকতে দিতে রাজি হয়নি, কিন্তু আপুর কাকুতি মিনতি দেখে আমি বাবা মাকে বলেছিলাম তারা যাতে একটি বার আপুকে ঘরের ভিতরে ঢুকতে দেয়। এবং তখন আপু বলেছিল যে তারা নাকি আমার ভালোর জন্য দুজনে মিলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমি তখন ওই বিয়ের কারণটা জানতে চেয়েছিলাম। তখন আপু আমাকে বলেছিল, যেদিন আমরা তিনজনে দরগাহাতে ফকির বাবার কাছে গেছিলাম, সেদিন ফকির বাবা নাকি আমার বরের ও আপুর হাত দেখে তাদের দুজনকে বিয়ে করার আদেশ দিয়েছিল এবং ফকির বাবা বলেছিল, আমার বর যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি নাকি খুব তাড়াতাড়ি মৃত্যুর সম্মুখীন হব। এবং ফকির বাবার কথা শুনেও আমার আপু যখন এই প্রস্তাবে রাজি হয়নি, তখন আমার প্রাণ রক্ষার জন্য নাকি আমার বর আপুর কাছে আমার প্রাণের ভিক্ষা চেয়েছিল। তাই আমার আপু সেই ফকির বাবার কথা শুনে ও আমার বরের কথা শুনে আমার বরের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু সেদিন আমি যখন আমার আপুর কথা শোনার পরে পুলিশকে সেখানে নিয়ে এসেছিলাম, তখন আমার বর বাধ্য হয়ে কিন্তু এই সব কিছু সত্যি কথা বলেছিল। আসলে বিয়ের আগে আমার বর কখনো কিন্তু আমার আপুকে দেখেনি, কারণ আমার আপু তো বাইরে হোস্টেলেই থাকতো। কিন্তু বিয়ের দিন যখন আমার বর আপুকে দেখেছিল, সেদিন থেকেই নাকি সে আমার আপুকে ভালোবেসে ফেলেছিল এবং সে নাকি আমার আপুকে কাছে পাওয়ার জন্য এই সব কিছু নাটক করেছিল। এবং আমার বর যখন আমার ও আপুর মুখে ফকির বাবার কথা শুনেছিল, তখন থেকেই সে নিজের মনের মধ্যে একটা ফন্দি এঁটেছিল আমার আপুকে নিজের কাছে পাওয়ার জন্য। তাই সে একদিন চুপচাপ ফকির বাবাকে 3 লক্ষ টাকা ঘুষ দিয়েছিল, শুধুমাত্র এটা বলার জন্য যে আমার প্রাণ রক্ষার জন্য আমার আপুকে আমার বরের সঙ্গে বিয়ে করতে হবে। এবং আমার আপু ও আমরা দুই বোন তো এই ব্যাপারে কিচ্ছুই জানতাম না যে আমার বর ওই ফকির বাবার সঙ্গে মিলে আমাদের দুই বোনের জীবনটাকে নষ্ট করেছিল। এমনকি আমার সঙ্গে যে দুর্ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতেও আমার বরেরই হাত ছিল এবং আমার বর আমার আপুকে বোকা বানিয়েছিল। সে আমার মৃত্যুর কথা বলে আমার আপুর সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করেছিল। শুধুমাত্র নিজের ইচ্ছে, ভোগ ও লালসা মেটানোর জন্য আমার আপুকে আমার বর বোকা বানিয়েছিল। কারণ আমার বর ভালোভাবেই জানতো যে আমার আপু ওই ফকির বাবার সব কথা শুনে। তাই সে সব কিছু প্ল্যান করেছিল আমার আপুর সঙ্গে নিজের চাহিদা পূরণ করার জন্য। তারপর নিজের ছেলের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরে আমার শ্বশুরমশাই কিন্তু তার নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এবং আমাদের দুজনকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আজ থেকে তোমরাই আমার সব। আজ থেকে তোমরা দুজন আমার সম্পত্তির মালিক। আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। কারণ আমার বরের জন্য তো
তোমাদের ২ বোনের জীবনটা নষ্ট হয়েছে এবং ওই ঘটনার কিছুদিন পরেই আমরা দুজনেই কিন্তু গর্ভবতী হয়েছিলাম। তাই আমার শ্বশুরমশাই এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি নিজের ছেলের ভুলের জন্য নিজেই খুব লজ্জিত ছিলেন। তাই উনি নিজের সমস্ত সম্পত্তি আমাদের ২ বোনের নামে ভাগ করে দিয়েছিলেন। এখন আমি ও আপু শ্বশুরবাড়িতেই আছি এবং আমরা ২ বোনে আমার শ্বশুরমশাইয়ের খুব খেয়াল রাখি ও যত্ন করি। কারণ উনি সত্যিই খুব দয়ালু মানুষ ছিলেন। কিন্তু উনার একমাত্র সন্তান যে এতটা নিচু মনের হবে সেটা তো আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তাই আমার মতে বিয়ে হচ্ছে একটা লটারি। কারো কপালে অনেক সুখ জোটে এবং কারো কপালে এতটাই দুঃখ জোটে যে সে ওই দুঃখ নিয়ে চিরকাল কাটিয়ে দেয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।